আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে 17তম ক্লাসে। সো আমাদের আজকের ক্লাসটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ক্লাসটাতে আমরা শিখবো কি কিছু শক্ত ভার্ব, কিছু নরম ভার্ব, অর্থাৎ কি মানে কিছু কঠিন ভার্ব এবং কিছু সহজ ভার্ব, যেগুলা জার্মান ভাষায় সব থেকে কমপ্লিকেটেড একটা জিনিস। কারণ যখন আমরা একটা সেন্টেন্স গঠন করতে যাব, তখন যদি আমরা এই ভার্বগুলোর ব্যবহার ভালোভাবে না জানি, তাহলে সেটা আমাদের জীবনটাকে জ্বালায় পোড়ায় একদম শেষ করে ফেলবে। তো সর্বপ্রথম যদি আমি বলি যে আজকে আমাদের লেকশন গোল বা আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারবো। তো আজকের ক্লাসে আমরা শিখতে পারবো ভার্বের প্রকারভেদ, হ্যাঁ, ভার্ব কত প্রকার ও কি কি, তারপর ভার্বগুলো কিভাবে কাজ করে থাকে, ভার্বগুলোকে আমরা কখন কিভাবে ব্যবহার করব, এবং ভার্বগুলোকে আমরা কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে প্রত্যেকটা বাক্যতে বা সেন্টেন্স স্ট্রাকচারে আমরা ওইভাবে দাঁড় করাবো। সো আজকের ক্লাসটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করতেছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম যে কথাটা বলে নিই, এই যে আমাদের যে ওয়ার্কশিটটা বা পিডিএফটা দেখতেছেন, হ্যাঁ, আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটা দেখতে হবে। কারণ যদি আপনারা ক্লাস না দেখে পিডিএফ নিয়ে চলে যান, তাহলে আলটিমেটলি আপনারা কিন্তু কিছুই বুঝবেন না। তাই কি করবেন, শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবেন। আর আমাদের যে পিডিএফটা দেখতেছেন, এই ওয়ার্কশিটটাতে লগ দেওয়া আছে। যখন আপনি এটা ওপেন করতে যাবেন, তখন একটা পাসওয়ার্ড চাইবে। তাই আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে পাসওয়ার্ডটা এমনিতে পেয়ে যাবেন, কারণ আমরা হয়তো ক্লাসের শুরুতে, মাঝখানে বা শেষে দুইটা পার্টে পাসওয়ার্ডটা দিয়ে রাখছি। যেরকম ধরতে পারেন যে এই যে রেগেল মেসিগে, উন রেগেল মেসিগে, এই দুইটা মিলাই পাসওয়ার্ড। রেগেল মেসিগেটা আমরা দিলাম শুরুতে, উন রেগেল মেসিগেটা কোথায় দিলাম, আমরা শেষে দিলাম। যখন আপনি দুইটা একসাথে মিলাই পিডিএফ এ ওপেন করতে যাবেন, তখনই ওপেন হবে, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা একসাথে দিলে। তো আর বেশি কথা না বলে এখনই চলে যাবো আমরা আমাদের আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো কি regelmäßige und unregelmäßige Verben। হ্যাঁ, মানে মোট কথা কি যে আজকে আমরা শিখবো ভার্বের প্রকারভেদ, ভার্ব কি কি, মোট কথা ভার্বটাকে কিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করে কিভাবে আমরা বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করব, সেটাই আজকে আমরা আজকের ক্লাসটাতে শিখবো। সো হইতে পারে যে এখানে ডেফিনেশন গুলা বা ইয়াগুলা অনেক কঠিন কঠিন হতে পারে, কারণ আমি চেষ্টা করছি যাতে একদম সহজে এক্সপ্লেন করা যায়। কিন্তু এই যে ভার্ব, হ্যাঁ, বা সাবজেক্ট অবজেক্ট বাংলা এগুলা বলতে গেলে অনেক কঠিন হয়ে যায়, কর্তা, ক্রিয়াপদ, হ্যাঁ, প্রাপক। সো এটা অনেক ঝামেলার, তাই আমি ট্রাই করব একদম সহজভাবে বোঝানোর জন্য। আর আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন, এটাই আশা করতে পারি। সো সর্বপ্রথম যেহেতু আজকে আমরা রেগেল মিসিগেন উন রেগেল মিসিগে ভার্বেন, মোট কথা কি ভার্ব নিয়ে কথা বলবো, তাই সবার আগে আমাদের জানতে হবে আসলে ভার্ব জিনিসটা কি। ভার্ব বা ক্রিয়াপদ, ভার্বকে বাংলায় বলে ক্রিয়াপদ, হ্যাঁ, মানে যে কাজ করা হয়, যে কাজটি করা হয় সেটাই ভার্ব। সো ভার্ব বা ক্রিয়াপদ হলো এমন একটি শব্দ যা দ্বারা কি কোনো কাজ করা, অ্যাকশন, অথবা কি কোনো অবস্থায় থাকা, স্টেট অফ বিইং বোঝায়। মোট কথা কি যে আমরা কোনো কাজ করতেছি, এইটা একটা ভার্ব, বা কোনো একটা অবস্থায় আছি, সেটাও কি একটা ভার্ব। এই যে অবস্থা বা কাজ, হ্যাঁ, এইটাই কি ভার্ব। মোট কথা কি যে এখানে কোনো কাজ পরিচালিত হইতেছে বা কাজ হইতেছে, সেইটাই হলো ভার্ব, বাংলা কথা যেটা। যেরকম এই যে উদাহরণ যদি দেখি, খাওয়া এসেন, হ্যাঁ, যাওয়া গেহেন, ঘুমানো স্লাফেন, তারপর কি হওয়া যাইন টুবি, হ্যাঁ। সো এই যে এইগুলা যে খাওয়া যাওয়া ঘুমানো, এগুলা কি, এই যে ঘুমানো এটা, এই যে খাওয়া একটা কাজ, যাওয়া একটা কাজ, কিন্তু ঘুমানো যেটা, এটা কি, এটা একটা অবস্থা, আমি ঘুমাইতেছি, স্টেট অফ বিং, এটাও কিন্তু অন কাইন্ড অফ একটা কাজ। সো এখন যদি আমরা দেখি যে আসলে ভার্বের কাজ কি, ঠিক আছে, ভার্বের প্রধান কাজ হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা কি করছে বা কি অবস্থায় আছে তা প্রকাশ করা। কর্তা কেডা বুঝছেন তো, মানে মোট কথা সাবজেক্ট, হ্যাঁ, মানে যে কাজটা করতেছে সে কোন অবস্থাতে আছে বা কি করতেছে, হ্যাঁ, যে তার এই যে অবস্থা বা কি কাজ করছে বা কি করছে এটা প্রকাশ করে। এই যে এই প্রকাশ করাটাই হলো ভার্বের কাজ। এটি বাক্যের অর্থ সম্পূর্ণ করে, ঠিক আছে, ভার্ব ছাড়া কোনো একটা বাক্য সম্পূর্ণ হবে না। যেরকম আমি যদি বলি আমি যাই, হ্যাঁ, আমি বাড়ি, তার মানে কি এটার সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ হইতেছে না। তখন আমি কি বলবো, আমি বাড়ি যাই, তখন কি এই যে যাই, যে এইটা একটা ক্রিয়া বা ভার্ব। যখন এই যে আমি এই ভার্বটা সাথে এক করলাম, তখন কি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে, ঠিক আছে। ভার্ব ছাড়া বাক্য নিছক কিছু শব্দের সমষ্টি মাত্র, ঠিক আছে, মানে ভার্ব ছাড়া একটা বাক্য কিছুই না। যেরকম ওই যে আমরা আমরা বলি না যে টাকা ছাড়া মানুষ কিছুই না, সেই রকম, ঠিক আছে, ভার্ব ছাড়া একটা সেন্টেন্স বা বাক্য কিছুই নাই। এখন যদি দেখি যে আসলে আমরা ভার্বটা কোথায় ব্যবহার করব, হ্যাঁ, ভার্বের পজিশনটা আসলে কি। জার্মান ভাষায় ভার্বের অবস্থান খুবই কঠোর এবং নির্দিষ্ট। কঠোর কেন বলা হয়েছে, কারণ এটা একটা নিয়ম ফলো করে চলে সারা জীবনে, এই নিয়মই মানে, হ্যাঁ, খালি নির্দিষ্ট কিছু ক্ষেত্র বাদে। সো এই যে এটি জার্মান ভাষায় সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে, মানে এই যে ভার্বের যে অবস্থানটা বা কোথায় বসবে, কোথায় কি হবে, হ্যাঁ, এই যে এই কঠোর এবং নির্দিষ্ট যে অবস্থান, এইটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম।
সাধারণ বাক্য যেগুলা, যেটাকে ওই যে আউজাগজালস বলা হয়, হ্যাঁ, এই বাক্যগুলোতে কি ভার্ব সর্বদা দ্বিতীয় অবস্থানে, হ্যাঁ, পজিশন সুয়াই, যেটা মানে পজিশন 2 নম্বর পজিশনে বসে, ঠিক আছে। যেরকম এই যে ইস কমে আউজ বাংলাদেশ, এই যে কমেটা কি, কমেটা ভার্ব, এটা কোথায় বসছে, সেকেন্ড পজিশনে, দ্বিতীয় পজিশনে, ওকে। সো আমি বাংলাদেশ থেকে এসেছি, ওকে, তার মানে কি নরমাল বাক্যগুলোতে ভার্ব সেকেন্ড পজিশনে বসবে। তারপর কি যে প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ, যেরকম ইয়ানাইন ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগেতে কি ভার্বটা প্রথম অবস্থানে, হ্যাঁ, 1 নম্বরে চলে আসবে, ঠিক আছে। যেরকম কি কমস ডু আউস ডয়েচল্যান্ড, হ্যাঁ, এই যে কমস যেটা, যেটা কি এটা ভার্ব, ঠিক আছে। আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কি জার্মানি থেকে এসেছো, সে চাইলে এটা হ্যাবানাতে উত্তর দিতে পারবে, তার জন্য কি এটা ইয়ানাইন ফ্রাগে বা হ্যাবানা প্রশ্ন উত্তর, ওকে, যার জন্য কি ভার্বটা সেকেন্ড পজিশনে চলে আসছে। আর যেটা হলো বে ফ্রাগে, সেটাতেও কি ভার্বটা সেকেন্ড পজিশনে বসে, শুধু ইয়ানাইন ফ্রাগেতে ভার্বটা প্রথমে চলে আসে, ওকে। সো এখন যদি দেখি যে আসলে আমরা ভার্বটা কেন ব্যবহার করব, ঠিক আছে, আসলে আমাদের ভার্ব ব্যবহার করার তো একটা কারণ থাকতে হবে, যে এই কারণে আমরা ভার্বটা ব্যবহার করব। সো সহজ কথায় যদি বলি, মনের ভাব প্রকাশ করতে বা কাল যেটা টেন্স, হ্যাঁ, টেন্স বোঝাতে আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে, যে আসলে আমি যে কাজটা করতেছি সেটা কি আমি করে ফেলছি না করব, নাকি করতেছি, সেটার মাধ্যমে, ঠিক আছে। আপনি বর্তমানে কিছু করছেন, অতীতে কিছু করেছিলেন, নাকি ভবিষ্যতে করবেন, এই পুরো সময়ের ধারণাটি শুধুমাত্র ভার্বের মাধ্যমে প্রকাশ করা যায়। এই যে পুরা সময়টা, হ্যাঁ, এই পুরা সময় যে ধারণাটা, এইটাই কি শুধু ভার্বের মাধ্যমে প্রকাশ করা যায়, ওকে। এখন যদি দেখি যে আসলে জার্মান ভার্বের প্রকারভেদ এবং বিস্তারিত নিয়ম যদি দেখি, হ্যাঁ, জার্মান ভাষায় ভার্বগুলো কনজুগেশন, হ্যাঁ, যেটা হলো ওই কনজুগেশন বা কনজুগেশন বা রূপ পরিবর্তনের উপর ভিত্তি করে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। মানে ধরতে পারেন যে ভার্ব প্রধানত 2 প্রকার, ঠিক আছে, যেটা সহজ কথা। যেরকম প্রথম যেটা, সেটা হলো কি রেগেলমেসিগে ভার্বেন, হ্যাঁ, এটা হলো রেগুলার ভার্ব বা উইক ভার্ব, মানে কি দুর্বল ভার্ব, হ্যাঁ। সো এই যে রেগেলমেসিগে ভার্বেন যেটা, সেটা হলো কি নিয়মিত বা দুর্বল ভার্ব, ঠিক আছে। মানে নিয়মিত মানে কি বুঝুন তো, এটা মানে স্বাভাবিক নিয়ম ফলো করে বা একই রকম, হ্যাঁ, নিয়মিত যেটা পর্যায়ক্রমে চলে এইরকমই, এটার কোনো চেঞ্জেস হয় না। আর দুর্বল কি, ধরেন যেটা এত ঝামেলা নাই, ইয়া নাই, সেটাই দুর্বল, ওকে। আর তারপর 2 নাম্বারটা হলো unregelmäßige Verben, হ্যাঁ, unregelmäßige ভার্বেনটা কি, এই যে দেখেন ইরেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, ইরেগুলার তো বুঝেন, যেটা কোনো ওই যে সাধারণ নিয়ম ফলো করে না, সে তার নিজের ইচ্ছা মতো ইয়া করে, এইটাকে বলে ইরেগুলার ভার্ব। আর স্ট্রং ভার্ব কি, মানে ওই শক্তিশালী ভার্ব, অনিয়মিত বা শক্তিশালী ভার্ব। এখন আমরা নিচে আর কি একটু বিস্তারিত এই ভার্বগুলা নিয়ে একটু আলোচনা যদি করি, হ্যাঁ, সর্বপ্রথম আমাদের জানতে হবে কি ভার্বের অ্যানাটমি বা গঠন, হ্যাঁ, মানে আসলে ভার্বটা কিভাবে গঠিত হয়, ওকে। সো নিয়ম শেখার আগে ভার্বের গঠন বুঝতে হবে, কারণ যদি আমরা নিয়ম শেখার আগে যদি ভার্বটা আসলে কিভাবে গঠিত হয় বা ভার্বটা আসলে কি সেটা যদি না জানি, তাহলে আমাদের বহুত বড় ঝামেলা হয়ে যাবে। সো প্রতিটি জার্মান ভার্বের 2টি অংশ থাকে, ঠিক আছে, যেটা হলো ভার্ব স্টেম, হ্যাঁ, স্টেম কি, স্টেমটা হলো মূল অংশ, মূল অংশ। আর আর পরেরটা কি এন্ডুং, এন্ডুংটা কি ওই যে এন্ডিং, শেষে গিয়ে যেটা বসে সেটাই এন্ডিং। ভার্ব স্টেম কি, এটা হলো ভার্বের মূল অংশ যেটা, হ্যাঁ, এটা হলো ভার্ব স্টেম, হ্যাঁ। আর এন্ডুংটা কি, এন্ডুং হলো এন্ডিং, হ্যাঁ, যেটা শেষে বসে। ভার্ব স্টেম মূল অংশ আর এন্ডুং কি শেষের অংশ। সাধারণত কি দেখবেন এই যে আমরা ভার্ব চিনি কিভাবে, যখন দেখি কোনো ভার্বের শেষে কি ইএন আছে, সেইটাই কিন্তু ভার্ব, ঠিক আছে। যখন আমরা কোনো ভার্বের শেষে বা কোনো ওয়ার্ডের, জার্মান কোনো ওয়ার্ডের শেষে দেখবো ইএন আছে, সেটাই ভার্ব। যেরকম এই যে ল্যানেন, ল্যানেন অর্থ কি শেখা, এখানে যে ইএন যেটা, এটা কি, এটা হলো ভার্বের এন্ডুং, যেটা এন্ডুং, হ্যাঁ। আর এই যে এখানে ল্যান্ড যেটা, যে এই ল্যান্ডটা হইলো কি, এই ল্যান্ডটা হইলো আমাদের ভার্বের স্টেম যেটা বা মূল অংশ, হ্যাঁ। এই যে ভার্বের স্টেম কি ল্যান্ড, এন্ডুং কি ইএন। আমরা যখন বাক্যে ভার্ব ব্যবহার করি তখন কি সাবজেক্ট ইজ ডু ইয়ার দিয়ে অনুযায়ী কি শেষের এন্ডুং পরিবর্তন হয়, হ্যাঁ। এন্ডুংটা কিন্তু ওই যে ইজ থাকলে কি ইএন বাদ দিয়ে ই যুক্ত করি, ডু থাকলে কি এসটি যুক্ত করি, এরকম ভাবে চেঞ্জ হয়। এখন যদি আমরা ওই যে সর্বপ্রথম বললাম না যে রেগেলমেসিগে ভার্বেন, যেটা রেগুলার ভার্ব, তো সেটা নিয়ে আর কি আগে আমরা কথা বলা শুরু করি, যে এগুলোকে জার্মান ভাষায় স্বভাবকে ভার্বেন বলে, হ্যাঁ, মানে দুর্বল ভার্ব, উইক ভার্ব বলা হয়। কারণ কারণ কি, মানে এরা নিজেদের স্টেম যেটা মূল অংশ পরিবর্তন করতে পারে না। এখানে স্টেম কোনটা, এই যে ল্যান্ড যেটা, হ্যাঁ, এটা হলো স্টেম, আর ইএনটা এন্ডুং, হ্যাঁ। রেগুলার ভার্ব যেগুলা, সেগুলা কি এই যে স্টেম যেটা, হ্যাঁ, এই যে ল্যান্ড, হ্যাঁ, এইটুকুর মাঝখানে কোনো পরিবর্তন করতে পারে না, ঠিক আছে। এখানে মানে যে কোনো পরিবর্তন করতে পারে না, একদম টোটালি জিরো। আচ্ছা, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এই যে যেটা হলো রেগেলমেসিগে ভার্বেন, হ্যাঁ, মানে দুর্বল ভার্ব,
এটার একটা জিনিস কি জাস্ট যে এটা যে স্টেম যে দেখতেছেন, হ্যাঁ, মূল অংশ, এইটার ভিতরে কোনো অভ্যন্তরীণ কোনো পরিবর্তন করতে পারে না, ঠিক আছে। কিন্তু যেটা আমাদের ইরেগুলার ভার্ব, হ্যাঁ, বা ওই উনরেগেলমেসিকে ভার্বের, সেটা কি এই যে এই স্টেমটার মধ্যে পরিবর্তন করে, ঠিক আছে, এই যে এই স্টেমটার মধ্যে পরিবর্তন করে, ওইটি আর কি ইরেগুলার ভার্ব। তার মানে কি, যে এখানে যদি আমি একটু পার্থক্য বলে দেই, যে রেগুলার ভার্ব যেটা, সেটা কি এই যে স্টেম যেটা মূল অংশে কোনো পরিবর্তন করতে পারে না, ইরেগুলার ভার্বটা কি তারা এই মূল অংশটাকেও পরিবর্তন করতে পারে, ঠিক আছে। সো যেটা হলো আমাদের রেগেলমেসিকে ভার্বেন, সেটা কি যে এটা তার নিজেদের স্টেম যেটা বা মূল অংশ পরিবর্তন করতে পারে না, হ্যাঁ, শুধুমাত্র কি শেষের এন্ডুং পরিবর্তন করে, হ্যাঁ। সো এখন যদি আমরা দেখি যে আসলে এই রেগেলমেসিকে ভার্বেনের যে রুলস গুলা, হ্যাঁ, মানে এইগুলো আমরা কিভাবে করব সেটা আর কি একে একে আমরা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। তো যেটা আমাদের ১ নাম্বার রুল, সাধারণ গঠন, হ্যাঁ, মানে আসলে গঠনটা কিভাবে হয়। অধিকাংশ ভার্ব একই নিয়ম মেনে চলে, ঠিক আছে, মানে সবগুলা ভার্বই একই নিয়ম মেনে চলে। যেরকম আমরা যদি দেখি মাগ, হ্যাঁ, এই যে মাগ যেটা কি, এটা হলো ওই যে মাখেন ভার্বের স্টেম, হ্যাঁ, মূল অংশ যেটা। সো আমরা যদি মাখের সাথে নিচের চার্ট অনুযায়ী এন্ডুং যুক্ত হবে, জাস্ট এই যে দেখেন আমরা কি ওই আগে এক করে আসছি রেগুলার ভার্বে, হ্যাঁ, ভার্ব কনজুগেশনে, যে ইস থাকলে কি ই যুক্ত হয় এন্ডুং এ, হ্যাঁ, যেরকম ইস মাখে, হ্যাঁ, ডু থাকলে কি এসটি যুক্ত হয়, যেরকম কি ডু মার্কস, হ্যাঁ, ইয়ার দিয়ে থাকলে কি টি যুক্ত হয়, ইয়া মার্কড, হ্যাঁ। তারপর কি বিয়া থাকলে ইএন বাদ দিয়ে ইএন যুক্ত করি, কোনো পরিবর্তন হয় না, বিয়া মাখেন। ইহার থাকলে কি আমরা এখানে টি যুক্ত করি, যেরকম কি ইহা মার্কড, ঠিক আছে। আর জিজির ক্ষেত্রেও এখানেও সেম নিয়ম, আমরা ইএন বাদ দিয়ে আবার ইএন যুক্ত করি, তার মানে কি কোনো পরিবর্তন হয় না, যেরকম কি জি মাখেন, ঠিক আছে, জি মাখেন। এখন যদি আমরা দেখি যে টিডি ফন্ডিং নিয়ম, যেখানে একটা নিয়ম আছে, হ্যাঁ, যদি এই যে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যদি ভার্বের স্টেম মূল অংশের শেষে, হ্যাঁ, ওই যে ইএন বাদ দিলে যেটুক থাকে ওইটাই কিন্তু স্টেম, মূল অংশের শেষে টি অথবা ডি অথবা কি এম অথবা এন থাকে, ঠিক আছে, টিডি এম এন এই ওয়ার্ড গুলো যদি থাকে কোথায়, এই যে মূল অংশের শেষে, হ্যাঁ, যে স্টেমের শেষে, তখন কি তাদের আগে যদি এই যে আই বা আর না থাকে, নরমালি এই আই আর বাদ দেন, মোট কথা কি যদি কোনো ভার্বের স্টেমের শেষে টিডি অথবা এমএন থাকে, এন, তখন কি উচ্চারণের সুবিধার্থে আমরা কি ডু আর ইয়ার দিয়েস ফ্রমে, হ্যাঁ, আর কি ইহার ফ্রমে, ডু ইয়ার দিয়েস এবং কি ইহার ফ্রমের ক্ষেত্রে অতিরিক্ত একটি ই যুক্ত করতে হবে, হ্যাঁ, এই যে এই টিডির পরে, হ্যাঁ, কোন ফ্রমে, ডু ফ্রমে, হ্যাঁ, তারপর কি ইয়ার দিয়েস ফ্রমে, ইহার ফ্রমে, এই তিনটা ফ্রমে কি করব আমরা একটা এক্সট্রা ই যুক্ত করব। মোট কথা কি যদি এই যে দেখেন কোনো ভার্বের স্টেমের শেষে যদি কি থাকে টিডি এমএন, হ্যাঁ, যদি থাকে তাহলে আমরা কি করব, ডু ইয়ার দিয়েস ফ্রমের মধ্যে ইয়ার দিয়েস ইহার ফ্রমের মধ্যে কি এক্সট্রা একটা ই যুক্ত করব, হ্যাঁ, যেরকম এই যে দেখেন যদি আমরা দেখি এই যে আরবাইটেন, আরবাইটেন অর্থ কি কাজ করা, এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটা কি এটা হলো আমাদের ভার্বের স্টেম, ইএন বাদ দিলে যেটা থাকে সেটাই ভার্বের স্টেম, স্টেমে কি আছে টি আছে, হ্যাঁ, তার মানে কি আমরা এখানে একটা এক্সট্রা ই যুক্ত কইরা তারপর আমাদের ইয়া করতে হবে, যেরকম এই যে স্টেম আরবাইট শেষে কি টি আছে। এখন যদি আমি বলি যে ডু আরবাইটিস্ট, হ্যাঁ, এই যে এটা কিন্তু ভুল উচ্চারণ হবে, কি বলতে হবে যে ডু আরবাইটেস্ট, হ্যাঁ, এই যে একটা এক্সট্রা ই যুক্ত করছি, ঠিক আছে, এইটাই নিয়ম। যদি এটা মনে রাখতে পারেন তাহলে হয়ে গেছে আমাদের, যেরকম এই যে কনজুগেশনটি কিভাবে হবে, ডু আরবাইটেস্ট ইয়া দিয়েস আরবাইটেড, তারপর কি ইহার আরবাইটেড, ঠিক আছে। সো এক্সট্রা একটা ই যুক্ত করব, কখন যদি কোনো ভার্বের স্টেমের শেষে টিডি অথবা এমএন থাকে, তাহলে সিম্পল নিয়ম। এখন যদি আমরা ৩ নাম্বার নিয়মটা দেখি, যে ওই যে এস, এস সেট বা সেট, হ্যাঁ, এই নিয়মটা যদি ভার্বের স্টেমে, হ্যাঁ, যদি ভার্বের স্টেম কোনটা আগেই কিন্তু বুঝাইছি, ইএন বাদ দিলে যেটা থাকে সেটাই ভার্বের স্টেম। যদি ভার্বের স্টেমে কি থাকে এস, তারপর কি এস সে হা, হ্যাঁ, ওই যে যেটা তালিবস্য, হ্যাঁ, এস সেট, ঠিক আছে, বা ইক্স বা সেট দিয়ে শেষ হয়, এই যে এইগুলা এস, তারপর কি এস সি এইচ, এস সেট, ইক্স, তারপর কি সেট, এগুলা দিয়ে যদি শেষ হয়, তবে কি ডু এর ক্ষেত্রে অতিরিক্ত এস যোগ করার দরকার নেই, শুধুমাত্র টি যোগ হবে, ঠিক আছে। যদি ধরেন এই যে কোনো ইয়ার শেষে ভার্বের স্টেমে কি আছে এস আছে, তাহলে তাছাড়া কি, হ্যাঁ, এস সে হা আছে, হ্যাঁ, এস সি এইচ যেটা, তারপর কি এস সেট আছে, ইক্স আছে, তারপর কি সেট আছে, যদি এইগুলা থাকে তাহলে ডু ফ্রমে কি আমরা অতিরিক্ত যে এসটা লাগাইতে হয়, যুক্ত করতে হয়, হ্যাঁ, এই যে আমরা এসটি যুক্ত করি না, তখন এই এসটা যোগ করা দরকার নাই, শুধু আমরা টি যোগ করলেই হয়ে যাবে। যেরকম যদি আমরা দেখি যে হাইসেন, হাইসেন অর্থ কি নাম হওয়া, এখানে স্টেমটা কি হাইস, ঠিক আছে, এখানে কি এই যে হাইস্ট এসটি আমরা কিন্তু লিখি না, কি লিখি ডু হাইস্ট, ঠিক আছে। সো এটা আমাদের এই নিয়মটা মনে রাখবেন, হ্যাঁ, ইয়ার দিয়ে শ্রমে কি
এই যে ইয়ার দিয়েস ফ্রমে হাইস, হ্যাঁ এখানে লক্ষ্য করুন ডু আর ইয়ার দিয়েসে একই রূপ হয়ে থাকে। যদি এই এগুলা থাকে তাহলে দেখবেন যে ডু আর ইয়ার দিয়েসে দুইটা সেমই হইতেছে। এক্সট্রা এস যদি যোগ করা না লাগে, যে এখানে টি যোগ করছি ডু ফ্রমে টি যোগ হবে। মোট কথা কি, যদি কোনো ভার্বের স্টেমের শেষে কি থাকে এস, এস সে হা, এস সেট, ইক্স সেট, তাহলে কি ডু ফ্রমে আমরা যে এস টি যুক্ত করি তখন শুধু টি যুক্ত করব, এসটা যুক্ত করব না, এসটা আমরা বাদ দিয়ে দিব, হ্যাঁ বিতাড়িত করব, মনে রাখবেন। এখন যদি আসি আমরা unregelmäßige Verben, হ্যাঁ বা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, যে এগুলোকে বলা হয় স্ট্যাকে ভার্বেন, হ্যাঁ মানে স্ট্রং ভার্ব, হ্যাঁ। সো কারণ এরা এতটাই শক্তিশালী যে কনজুগেশনের সময় এরা নিজেদের স্টেম ভোকাল, হ্যাঁ মূল স্বরবর্ণ পরিবর্তন করে ফেলে। স্টেম ভোকাল কোনগুলা, ওই যে আমরা স্টেমের মধ্যে যে পরিবর্তনটা হয়, আপনাদের আমি আগেই বলছি রেগুলার ভার্ব কি স্টেমের মধ্যে পরিবর্তন করতে পারে না, ইরেগুলার ভার্ব কি তারা স্টেমের মধ্যেও পরিবর্তন করতে পারে, বুঝতে পারছেন? সো যেটা হলো আমাদের গুরুত্বপূর্ণ এটা, সো স্টেম ভোকাল মূল স্বরবর্ণ পরিবর্তন করে ফেলে। এখন যদি আমরা দেখি যে গুরুত্বপূর্ণ নোট, এটা গুরুত্বপূর্ণ কি জন্য দিছি, কারণ এটা আপনাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। এই পরিবর্তনটি শুধু কি ডু তুমি এবং কি ইয়ার দিয়েস, হ্যাঁ সে ইহা, এই দুটি ক্ষেত্রেই ঘটে, বাকি সব ইজ ভিয়া ইহা জি রেগুলার ভার্বের মতোই থাকে, ঠিক আছে। তার মানে কি ইরেগুলার ভার্বের পরিবর্তনটা কোথায় হবে, শুধু ডু আর ইয়ার দিয়েস ফ্রম এর ক্ষেত্রে, ডু আর ইয়ার দিয়েস ফ্রম এর ক্ষেত্রে, এটা মাথায় ঢুকাই নেন। আর বাকিগুলা কি ইস বিয়া ইহা জি জি, হ্যাঁ ইস বিয়া ইহা জি জি এগুলা কি রেগুলার ভার্বের মতোই থাকবে, ঠিক আছে। পরিবর্তন হবে কোথায়, শুধু ডু আর ইয়ার দিয়েস ফ্রমে, মাথায় রাখবেন। এখন এই যে এইগুলোর ইরেগুলার ভার্বগুলোর মোটামুটি 3টা রুলস আছে, যেগুলো আমরা শিখলে অনেক ক্ষেত্রে আমরা কভার করতে পারবো। সো আমরা যদি দেখি ভাওয়াল চেঞ্জ, হ্যাঁ যে যে এটা ই হয়ে যায়, হ্যাঁ যে ইংরেজিতে যদি বলি যেটা ই সেটা আই হয়ে যায়, এটা ই হয়ে যায়, হ্যাঁ যদি ভার্বের মাঝে ই থাকে সেটি পরিবর্তন হয়ে কি এই যে যেটা এ এটা ই হয়ে যায়, হ্যাঁ ইংরেজিতে বললে যেটা ই থাকে সেটা পরিবর্তন হয়ে কি আই হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, এই যে দেখেন স্প্রেশন, স্প্রেশন অর্থ কথা বলা, স্টেম কি স্প্রেশ, হ্যাঁ। তো এখন যদি দেখি যে আসলে ভাওয়ালটা কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ ভাওয়াল চেঞ্জ হয়ে কি এটা ই হয়ে যায়। টেবিলটা যদি দেখি ইস, তারপর কি বিয়া ইহা জি জি এইগুলা রেগুলার ভার্বের মতো যেমন আছে তেমনই, এইগুলাতে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোথায়, শুধু ডু আর ইয়ার দিয়েস ফ্রমে, হ্যাঁ ডু আর ইয়ার দিয়েস ফ্রমে, বাকিগুলা ঠিক থাকবে। যেরকম এই যে এখানে কি ইটা আই হয়ে গেছে, যেরকম কি দেখেন ডু স্প্রিক্সড, হ্যাঁ এইখানে কি এই যে দেখেন ই ছিল এটা আই হয়ে গেছে, ইটা আই হয়ে গেছে নরমাল, হ্যাঁ। তারপর যদি দেখি এইখানেও এই যে ইয়ার দিয়েস ফ্রমেও কি এটা এ এটা ই হয়ে গেছে, যেরকম কি এয়া স্পিকড, এখানে কি স্পিক্সড আর এটা কি এয়া স্পিকড, ঠিক আছে। নরমাল রুল কি হবে, ইরেগুলার ভার্বে যদি কোথাও যেটা কি এ থাকে এটা ই হয়ে যাবে, মাথায় রাখবেন। আর এই পরিবর্তনটা শুধু কি ডু আর ইয়া জি ফ্রমে হবে, বাকি কি ইজ ভিয়া ইহা জি জি ফ্রমে ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন যদি এই নিয়মের আমরা অন্যান্য ভার্ব দেখি, যেরকম কি অ্যাসেন, অ্যাসেনটা কি ডু ইস্ট হয়ে গেছে, গেভেন যে এখানে কি এ আছে, হ্যাঁ এটা আই হয়ে যাবে ডু গিভস, হ্যাঁ হেলফেন যে এখানে কি ই আছে এটা কি যেটা এ এটা কি ই হয়ে যাবে, হ্যাঁ হেলফেন ডু হিলফস্ট, হ্যাঁ। তারপর ট্রেফেন, ট্রেফেনটা কি যে এখানে এ আছে এটা কি ই হয়ে যাবে, হ্যাঁ ডু স্ট্রিফস্ট, ডু স্ট্রিফস্ট নরমাল, হ্যাঁ এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন, হ্যাঁ এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন। এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে ইরেগুলার ভার্ব দেখবেন পানির মতো সোজা হয়ে গেছে, হ্যাঁ। এখন যদি আমরা দেখি যে আসলে ভাওয়েল চেঞ্জ কখন আসলে এই যে এ যেটা এটা কি হয়ে যায় ই এ, হ্যাঁ অনেক সময় কি যে এখানে যে এ এটা দেখতেছেন এটা কি ই এ হয়ে যায়। সো কিছু ভার্বের ক্ষেত্রে ই পরিবর্তিত হয়ে কি এই যে এখানে কি ই এ দীর্ঘ ইর মতো উচ্চারণ হয়, ঠিক আছে। যদি আমরা দেখি জেহেন, জেহেন অর্থ কি দেখা, হ্যাঁ ভাওয়েল চেঞ্জ হয়ে কি এখানে যে যেটা এ আছে এটা কি ই এ হয়ে যাইতেছে। এরকম এই পরিবর্তনটা কোথায় হবে, শুধু ডু আর ইয়ার দিয়েস ফ্রমে হবে, হ্যাঁ অন্য কোথাও এই পরিবর্তনটা হবে না, শুধু ডু আর ইয়ার দিয়েস ফ্রমে। যেরকম কি এটা দেখি, হ্যাঁ এই যে ডু কি হয়ে গেছে এটা ই এ হয়ে গেছে ডু রেস্ট, হ্যাঁ। তারপর কি ইয়ার দিয়েস এর ক্ষেত্রে কি হয়ে গেছে এটা ই এ হয়ে গেছে, যেরকম কি এয়া জেড, হ্যাঁ। সো এখানে কি যে এটা পরিবর্তন হয়ে ই হয়ে যাবে, ওকে। সো এখানে যদি আমরা অন্যান্য কিছু ভার্ব দেখি, যেরকম কি লেজেন, হ্যাঁ লেজেন কি এখানে দেখেন কি হয়ে গেছে ডু লেস্ট, ডু লেস্ট এটা কি শুধু ডু ফ্রম এর ক্ষেত্রে না ইয়ার দিয়েস ফ্রম এর ক্ষেত্রেও পরিবর্তনটা হবে। এখন যদি দেখি যে ভাওয়েল চেঞ্জ
যেটা হ্যাঁ, আটা কি এ উমলাউট হয়ে যায়, আতা এ উমলাউট হয়ে যায়। সো যদি ভার্বের মাঝে এ থাকে, হ্যাঁ, যেটা আমরা ইংরেজিতে বলি কি এ, হ্যাঁ, যদি থাকে সেটি পরিবর্তন হয়ে কি এ উমলাউট হয়ে যায়, হ্যাঁ, এ, ওকে, মানে আটা এ হয়ে যায়। সো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। যেরকম এখানে যদি আমরা দেখি যে ফাগেন, হ্যাঁ, যে ফাগেন অর্থ কি গাড়ি চালানো বা ভ্রমণ করা, হ্যাঁ। সো এইটা আসলে কিভাবে কনজুগেটটা হয়, এখানে শুধু পরিবর্তন হবে কোথায় ইস আর ইয়ার দিয়েস ফ্রমে, ডু আর ইয়ার দিয়েস ফ্রমে, হ্যাঁ, আর বাকি ইস বিয়া ইহা জি সবগুলাই আগের মতো রেগুলার ভার্বের মতো নিয়মটা থাকবে। ওকে, যেরকম এই যে ইস ফাগে, হ্যাঁ, কোনো পরিবর্তন নাই। ডুর ক্ষেত্রে কি হয়ে গেছে, এই যে ডু ফাস্ট, হ্যাঁ, এখানে কি এটা আটা এ উমলাউট হয়ে গেছে, হ্যাঁ, মাথায় রাখবেন। ইয়ার দিয়েছে কি হয়ে গেছে, এটা উমলাউট হয়ে গেছে, হ্যাঁ, এয়া ফ্যাট। ওকে, সো এখন এই রিলেটেড যদি আমরা অন্যান্য ভার্ব দেখি, যেরকম কি স্লাফেন, এই যে এখানে এ যেটা, এটা কি যে এখানে এ উমলাউট হয়ে গেছে, হ্যাঁ, ওয়াশেন, হ্যাঁ, এখানে এই যে যেটা সেটা কি আটা, এই যে এখানে যেটা আটা কি এ উমলাউট হয়ে গেছে, হ্যাঁ, ডু ওয়াস্ট, হ্যাঁ, লাউফেট ডু লাউস্ট, হ্যাঁ, এই যে এটা উমলাউট হয়ে গেছে নরমাল, হ্যাঁ। আবার মাঝে মধ্যে কি এই যে এইখানে দেখেন এ উ ছিল, এই যে এখানে এটা কি হয়ে গেছে এ উমলাউট হয়ে গেছে যেটা। ওকে, জাস্ট এটা মাথায় রাখবেন। এখন যদি আমরা সম্পূর্ণ ব্যতিক্রম কিছু ইরেগুলার ভার্ব আছে যেগুলো আমাদের ঠাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো এটা যদি আমরা দেখি, কিছু কিছু ভার্ব আছে যেগুলো কোনো নিয়মই মানে না, হ্যাঁ, এগুলো মুখস্থ করতেই হবে। এগুলোকে বলা হয় হিলফ ভার্বেন, হ্যাঁ, অক্সিলারি ভার্ব। মনে আছে আমরা পড়ছিলাম যে ওই যে জাইন ভার্ব, হাবেন ভার্ব, হ্যাঁ, যেরকম এই যে ইজ বিন, ডু বিস্ট, ইয়া ইস্ট, হ্যাঁ, ইয়া জিএস ইস্ট, হ্যাঁ, বিয়া জিন্ড, ইহা জাইট, জি জিন্ড। আর হাবেনের ক্ষেত্রে কি হয়ে যায়, ইজ হাবে, ডু হাস্ট, হ্যাঁ, বিয়া হাত, তারপর কি ইয়া জিএস হ্যাট, বিয়া হাবেন, ইহা হাফট, জি হাবেন। এগুলা কি আপনাদের আগেই দিয়ে দিছি, এগুলা এতদিন আপনাদের মুখস্থ থাকার কথা, হ্যাঁ, এগুলা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবেন। ওকে, কারণ এগুলো অনেক আগে দিছি, এগুলো আপনাদের একদম আলটিমেটলি মুখস্থ থাকতেই হবে। এখন যদি আমরা আসি যে এখানে ওই রেগিল মেসিকে উন রেগিল মেসিকে ভার্বেনের আর একটা ইয়ে আছে, যেরকম আমাদের দেখতে হবে কি 4 নাম্বার রুল যেটা, সেটা হলো কি ডাজ ভার্ব, হ্যাঁ, বিয়াদেন। বিয়াদেনটা কি, ওই যে আমরা যখন আর কিছু কিছু দিন পরে শিখবো শেষের দিকে গিয়ে, যে আসলে আমরা ফিউচার টেন্স কিভাবে গঠন করব। সো এই যে ফিউচার টেন্স গঠন করার জন্য আমাদের এই যে বিয়াদেন ভার্বটা ব্যবহার করা লাগে। আর এটা ওই যে অক্সিলারি ভার্ব দেখলেন না, হিলফ ভার্ব, সেটার মতোই ব্যবহার, অন কাইন্ড অফ, যে এটা দিয়ে আমরা জাস্ট ওই আমরা ফিউচার টেন্সটা গঠন করি। সো এইটাও একটা ইরেগুলার ভার্ব, আর এইটার কনজুগেশনটাও আমাদের মুখস্থ থাকতে হবে বা শিখে রাখতে হবে, ঠিক আছে। সো আমি যদি সর্বপ্রথম বলি যে এখানে আসলে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা, ব্যাডেন অর্থ হলো কি হওয়া বা পরিণত হওয়া, ঠিক আছে, মানে ভবিষ্যতে কোনো কিছু হবে বা আহ ইয়া হবে, পরিণত হবে, ওই রকম বোঝায় আর কি, হ্যাঁ। তবে এর বিশেষত্ব হলো এটি জার্মান ভাষায় হিলফ ভার্ব বা অক্সিলারি ভার্ব, হ্যাঁ, সাহায্যকারী ভার্ব হিসাবেও কাজ করে। মাঝে মধ্যে কি এটা সাহায্যকারী ভার্ব হিসাবেও কাজ করে। এটা দিয়ে কি আমরা ফিউচার টেন্স গঠন করব। সো এখন যদি আমরা জানি যে কেন আমরা এটা শিখবো, ঠিক আছে, ভবিষ্যৎকাল, এটা কি ফুতু আইন্স, হ্যাঁ, এটা আমাদের শেখার জন্য কি বিয়ারেন প্লাস ইনফিনিটিভ দিয়ে ভবিষ্যৎকাল তৈরি করা হয়, ঠিক আছে। সো যেটা আমাদের ভবিষ্যৎকাল বা ফিউচার ওয়ান শেখার জন্য কি আমাদের এই বিয়ারেন ভার্বটার কনজুগেশন জানতে হবে। আর কি পেসিভ ভয়েস যেটা, যেটা আমরা বেআইনসে গিয়ে শিখবো। সো পেসিভ ভয়েস করার জন্য কি বিয়ারেন প্লাস পার্টিসিপ সুয়াই যেটা, সেটা দিয়ে কি আমরা পেসিভ বাক্যগুলা তৈরি করার জন্য আমাদের ব্যবহার করা লাগবে। ওকে, সো এখন গঠন এবং নিয়মটা যদি দেখি, কনজুগেশনটা যদি দেখি, যে এটি একটি আনরেগুলার ভার্ব, হ্যাঁ, অনিয়মিত ভার্ব, এবং এর কি ডু এবং ইয়ার দিয়েছে পরিবর্তন হয়ে যে যেটা সেটা কি এই যে যেটা সেটা কি হয়ে যায়, এবং এবং ডি পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখবেন। ওকে, সো এখানে কি যে এইখানে যে ডু আর ইয়ার দিয়ে এটাতে পরিবর্তন হয়, বাকিগুলা কি তাদের রেগুলার যে নিয়ম সেটা ফলো করে। ওকে, যদি আমরা দেখি যে এখানে এই যে ইস ভিয়াদে, হ্যাঁ, এটা এই শীটটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা ফিউচার টেন্সটা ধরবো, ফিউচার আইন্স ধরবো, হ্যাঁ, তখন এটা আমাদের লাগবে, তাই এখনই মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, এত টাফও না এটা। সো এটা কি এই যে ইস ক্ষেত্রে এই যে ভিয়াদেন যে ভার্বটা শুধু কি ডু আর ইয়ার দিয়ে ফর্মে চেঞ্জ হয়, আর বাকিগুলাতে কিন্তু আমাদের রেগুলার ভার্বের নিয়মটা ফলো করে, যেরকম ইজ ভিয়াদে ডু, হ্যাঁ, এটা কি উনরেগুলার মেসিগে, হ্যাঁ, যে যেটা এটা হয়ে যায়, হ্যাঁ, ডু ভিয়াস্ট, হ্যাঁ, এখানে ডি নেই, এসটি যুক্ত হয়েছে, ঠিক আছে, ডিটা উঠে গেছে। তারপর ইয়ার দিয়েস ফ্রমে কি এটা
এটাও ওই যে আনরেগুলার, যেটা উনরেগুলার যেরকম কি এখানে এটা ই হয়ে যাইতেছে, যেরকম কি বিট, হ্যাঁ এখানে টি নেই, ডি দিয়ে শেষ হয়। আর বাকিগুলা কি রেগুলার মতো কাজ করে, যেরকম কি ভিয়া রেগুলার, ভিয়া ভিয়াডেন, ইহার ইহার ভিয়াডেন, হ্যাঁ ওই যে ডি আছে শেষে, সেই জন্য এখানে একটা এক্সট্রা ই যুক্ত করে তারপর আমরা টি যুক্ত করছি, মনে রাখবেন। আর দিদির ক্ষেত্রে কি, এই যে দিদি ভিয়াডেন, হ্যাঁ একদম নর্মাল। ওকে, সো এই শীটটা আপনারা যে এই টেবিলটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, কারণ এটা আমাদের আলটিমেটলি লাগবে। তো উদাহরণ যদি দেখি যে ইজ বিয়াদে অ্যাস্ট, হ্যাঁ আমি ডাক্তার হব বা হচ্ছি, মানে এটা ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা, ফিউচার টেন্সের জন্য আমাদের ব্যবহার করা লাগে, সো এটা জেনে রাখবেন। তারপর কি ডুর ক্ষেত্রে কি ডু বিয়াস্ট, হ্যাঁ ডু বিয়াস্ট আল্ট, হ্যাঁ তুমি বুড়ো হয়ে যাচ্ছ, হ্যাঁ বুড়ো হইতেছে। তার মানে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা শিখে রাখবেন, এটাও যেহেতু একটা ইরেগুলার ভার্বের মধ্যে পড়ে, তাই আপনারা এটা শিখে রাখবেন। ওকে, এখন যদি দেখি যে উনরেগুলার ভার্বের যে 5 নাম্বার রুলটা, সেটি হলো কি দি মডাল ভার্বেন, হ্যাঁ মডাল ভার্ব যেগুলো আমরা, মনে আছে 10 নম্বর ক্লাসে মডাল ভার্ব শিখছি, সো এখন আমরা ওই মডাল ভার্বটাও এখানে একটু আমরা ঝালাই করে নিব। ওকে, সো যদি আমরা সর্বপ্রথম ডেফিনেশনটা বলি, মডাল ভার্ব গুলো হলো বাক্যের মুড বা ধারণ পরিবর্তন করে দেয়, এগুলো সরাসরি কাজ করে না, বরং একটি ভার্বকে মডিফাই করে। যেমন আমি সাঁতার কাটতে পারি, ভার্ব মেইন ভার্বটা কি সাঁতার কাটা, এখানে পারি যে কি, এটা আমি পারি দিয়া মডিফাই করলাম, হ্যাঁ আমাকে যেতে হবে, এই যে যাওয়াটা কিন্তু মেইন ভার্ব, হ্যাঁ এই যে হবে যেটা, সেটা কি মোডাল ভার্ব, বা আমি এখানে ইয়া করলাম। ঠিক আছে, সো মোডাল ভার্বের গোল্ডেন কিছু রুলস আছে, যেটা আপনারা যদি মনে রাখেন তাহলে জাস্ট আপনাদের গাদার মতো যে মুখস্থ করেন, সেই মুখস্থটা করা লাগবে না। ঠিক আছে, সো এক নম্বর রুল যেটা, সেটা কি ইস এবং ইয়ার দিয়েস এর সময় কি সব সময় দুইটা এক থাকে বা সমান হয়। হ্যাঁ মোডাল ভার্বের ক্ষেত্রে ইস এবং ইয়ার দিয়েস এর রূপ হুবহু এক হয়, এখানে কি কোনো ই অথবা টি এন্ডিং যুক্ত হয় না। হ্যাঁ মানে এই যে ইস, ইস যেটা ইস, আর এই যে ইয়ার দিয়েস, এই যে এই দুইটা যে পার্সোনাল প্রোনাউনের ফর্ম আছে, এই দুইটাতে কি, এই দুইটাতে তারা একরকম থাকে, মানে একই চেহারা। ঠিক আছে, যমজ ভাই। ওকে, মানে কেউ আলাদা করতে পারবেন না। আর কি যে ভাওয়েল চেঞ্জ, যেগুলো হলো সিঙ্গুলার এক বচন, এই মূল ভার্বের ভাওয়েল বা লাউড পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, যেগুলো সিঙ্গুলার, যেরকম কি এই যে ডু, ইয়ার দিয়েস, হ্যাঁ ডু, হ্যাঁ এই যে ডুর ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে কি হয়, ইয়ার দিয়েস এর ক্ষেত্রে কি হয়, এগুলাতে শুধু কি মূল ভার্বের ভাওয়াল চেঞ্জ হয়ে যায় বা লাউড পরিবর্তন হয়ে যায়, এরকমই। এখানে জাস্ট দোলেনটা ব্যতিক্রম। সো আর প্লুরালের ক্ষেত্রে কি বহু বচনে আবার যেগুলো প্লুরাল, হ্যাঁ বিয়া ইহা দিদি, সেগুলো আবার কি এখানে ওই উমলাউট গুলা ফিরে আসে, বা ওইগুলো আবার রেগুলার ভার্বের মতো কাজ করে। ঠিক আছে, সো 3 নাম্বার যেটা, সেটা হলো কি বাক্য গঠন, মোডাল ভার্ব দ্বিতীয় পজিশনে বসে এবং মূল ভার্বটি বাক্যের একদম শেষে ইনফিনিটিভ, হ্যাঁ মানে কোনো পরিবর্তন ছাড়া আকারে বসে যায়। যদি আমরা জানি মোডাল ভার্ব যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করব, তখন আমরা কিভাবে ব্যবহার করব, যে মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসবে, আর মেইন ভার্ব যেটা সেটা ইনফিনিটিভ, মানে কোনো পরিবর্তন ছাড়া যেমন আছে সেরকমই, হ্যাঁ এরকম কমেন গে হেন জে হেন ওইরকম হয়ে একদম বাক্যের শেষে চলে যাবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে মোডাল ভার্বের টেবিলটা দেখি, এখানে আমি আপনাদের আগেও এইটা নিয়ে পড়াইছি, সো এখানে আমি কিছু জাস্ট টিপস এন্ড ট্রিক্স বলে দিব, যারা এখন এটা মুখস্থ করেন নাই বা এটা পারেন না, তাদের জন্য শুধু এটা। সো একটা কথা মনে রাখবেন যে এখানে মোডাল ভার্ব গুলো কি কি, কোনেন, কোনেন অর্থ পারা, মুহসিন, মুহসিন অর্থ কি যে করতেই হবে, বাধ্যবাধকতা, হ্যাঁ মাস্ট বি। বলেন, বলেন অর্থ কি ইচ্ছা করা, কোনো কিছু চাওয়া, হ্যাঁ ডুরফেন অর্থ কি অনুমতি নেওয়া বা অনুমতি নাই এরকম। দোলেন, দোলেন অর্থ কি কোনো কিছু করা উচিত, হ্যাঁ বা করতে হবে। মগেন অর্থ কি মানে কোনো কিছু পছন্দ করা। সো এখন যদি আমি বলি যে আসলে এই কনজুগেশনটা, হ্যাঁ মানে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কিভাবে কনজুগেশনটা হবে, এটা কিভাবে মনে রাখবেন। সর্বপ্রথম কি ইস আর ইয়ার দিয়ে যেটা, সেটা কি দুইটাই সেম টু সেম। সো সর্বপ্রথম যদি আপনারা ইসের যেটা মুখস্থ করেন, হ্যাঁ বা মনে রাখেন, যেরকম কি ইস কান, হ্যাঁ ইস মুস, ইস বিল, ইস ডার্ফ, ইস জোল, ইস মাক, এটা যদি পারেন তাহলে ইয়ার দিয়ে কিন্তু সেম টু সেম। হ্যাঁ যেরকম কি যে ইয়া কান, ইয়া মুস, হ্যাঁ জি বিল, তারপর কি এস ডার্ফ, অ্যাজোল, অ্যাসমাক, হ্যাঁ দুইটাই সেম টু সেম। আর তারপর ডুর ক্ষেত্রে আমরা কি করব, ডুর ক্ষেত্রে শুধু কি যে ইসে যেটা শিখছি না ইসকান, এটার সাথে এসটি যুক্ত করব, ইসমুস, মুসের সাথে এসটি যুক্ত করব, ইস বিল, বিলের সাথে এসটি যুক্ত করব। শুধু ইস যেটা শিখছি সেটার সাথে এসটি যদি যুক্ত করি, তাহলে কিন্তু আমরা ডু ফ্রম পেরে যাব। হ্যাঁ শুধু এসটি যুক্ত করব, অন্য কিচ্ছু না ভাই, জাস্ট কি আপনারা চোখ বন্ধ করে এসটি যুক্ত করবেন, এই যে এসটি, হ্যাঁ এসটি যুক্ত করলে এখানে আপনার কাজ শেষ। আর তারপর যেটা, যেগুলো এই যে উপরের, এগুলা কি সিঙ্গুলার, এগুলা প্লুরাল একের অধিক। ঠিক আছে, প্লুরালের ক্ষেত্রে কি এগুলো আবার রেগুলার ভার্বের মতো নিয়ম ফলো করে। হ্যাঁ এখানে কি বিয়া আর দিদি, হ্যাঁ এই দুইটা কি এই যে যেমন আছে তেমনই থাকবে, কোনেন, মুসেন, হ্যাঁ বলেন, ডুরফেন, জোলেন, মগেন, যেমন আছে তেমনই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আর ইয়ারের ক্ষেত্রে কি হবে, ইহার যেটা, ইয়ারের ক্ষেত্রে কি জাস্ট এই যে এখানে এই যে কোনেন যেটা,
এটাতে ইএন বাদ দিয়ে জাস্ট আমরা একটা টি যুক্ত করব, টি। হ্যাঁ, ইহার কন্ট, ইহার মোস্ট, এরকম নরমাল। তার মানে কি যে শেষের গুলা বিয়ার থেকে জি পর্যন্ত এগুলা রেগুলার ভার্বের নিয়মটা ফলো করে। আর এখানে কি যদি ইসটা আমরা মুখস্থ করি তাহলে কি ইয়ার দিয়েসটা পারবো। আর এই যে ইসের সাথে হ্যাঁ যদি আমরা এসটি যুক্ত করে দিই তাহলে ডু ফ্রমটা পেয়ে যাইতেছি, যেরকম কি ইসকান ডু কানস্ট, ইসমুস ডু মুস। ঠিক আছে, নরমাল। ওকে, সো এই যে এইটা ট্রিক্সটা বলে দিলাম, যদিও এই ক্লাসটা আমরা আগে আরো নিছি করাইছি। আমার মনে হয় না যে এখন কারো কোনো ঝামেলা ওইভাবে থাকার কথা। সো তারপর যদি আসি যে নোট, এখানে যদি আমরা দেখি যে আমরা যে ইস মোস্টে হ্যাঁ আই উড লাইক ব্যবহার করি, এটা আসলে কি মোগেন ভার্বের একটি রূপ। হ্যাঁ, এটা ওই কনজুগেটিভস হয়ে গেলে তখন আর কি এটা আমাদের আসবে, কিন্তু ব্যবহারের সুবিধার্থে এটাকে কি আমরা আলাদাভাবে শিখে ফেলি, হ্যাঁ, বা শেখানো হয়। সো এটা মনে রাখবেন। তারপর যদি আমরা 6 নম্বর রুলটা দেখি যে ডাজ ভার্ব বিসেন। হ্যাঁ, যে বিসেন অর্থ কি টু নো ফ্যাক্টস। হ্যাঁ, মানে যখন আমরা কোনো কিছু জানি, জানা কি ওই যে বিসেন বলে আই নো যেটা। হ্যাঁ, বিসেন অর্থ কি জানা, হ্যাঁ, তথ্য বা জ্ঞান। মনে রাখবেন কোনো ব্যক্তি বা জায়গাকে চেনা বোঝালে কেনেন ব্যবহার হয়, আর কোনো কিছু জানা বোঝালে কি বিসেন বোঝানো হয়। হ্যাঁ, এখন এটি কেন স্পেশাল? এটি কোনো মোডাল ভার্ব নয়, কিন্তু এর আচরণ কনজুগেশন হুবাহু মোডাল ভার্বের মতো। সিঙ্গুলারে ভাওয়েল চেঞ্জ হয়। এখানে কি এই যে যেটা ই আছে সেটা কি এ ই হয়ে যায়। আর ইস এবং ইয়ার দিয়েস ফ্রম, হ্যাঁ, যেটা এটা রূপ, দুইটা রূপ একই। হ্যাঁ, কোনো পরিবর্তন হয় না। মোডাল ভার্বে যেরকম ইস কান, ইয়াজ ইয়াজ ইয়াস কান, ওই রকমই। হ্যাঁ, দুইটা একরকম, এবং কি কোনো এন্ডিং নেয় না। হ্যাঁ, সো আমরা যদি দেখি যে এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এটা মাঝে মধ্যে আমাদের কাজে লাগে। হ্যাঁ, ইস যেটা মোডাল লাইক, হ্যাঁ, ইস ভাইস নো এন্ডিং। তারপর ডুর ক্ষেত্রে কি ডু, ডু ভাইসড, হ্যাঁ, এসটি যুক্ত হয়েছে। ইয়ার দিয়েস এর ক্ষেত্রে কি যে এখানে কি এই যে ই যেটা সেটা কি এ ই হয়ে গেছে, ইয়া বাইস। এখানে কি ইশার ইয়ার দিয়েস দুইটা একই ফ্রম। হ্যাঁ, কোনো পরিবর্তন নাই দেখবেন। আর বিয়া, ইহা, জি জি এগুলোর ক্ষেত্রে রেগুলার, যেরকম কি বিয়া বিসন, হ্যাঁ, ইহা বিস্ট, হ্যাঁ, জি জি বিসন, নরমাল। ওকে, জাস্ট এটা মুখস্থ করে ফেলবেন, এমনিতেই পারবেন। শুধু যে ইসটা মুখস্থ করেন, বাকিগুলো এমনিতেই পারবেন। হ্যাঁ, রেগুলার ভার্বের মতো। তো উদাহরণ যদি দেখি যে ইজ বাই জাস্ট নিস, হ্যাঁ, আমি এটা জানি না। যে দেখেন না মেয়েরা কথায় কথায় বলে আই ডোন্ট নো, আই ডোন্ট নো। সো এই যে আই ডোন্ট নো এটা বলা শিখে নেন। হ্যাঁ, যে ইজ ভাইস নিস্ট বা ইজ ভাইস নিস্ট, হ্যাঁ, আমি জানি না। তারপর কি ভাইস ডু বিশ পার্ট ইজ টেস্ট, তুমি কি জানো কয়টা বাজে? হ্যাঁ, মানে যদি কেউ জিজ্ঞেস করতে চান, এই যে জানা মানে ভাইস। ওকে, সো এখন আমরা যদি কিছু উনরেগুলার মিসিকে ভার্বেনের লিস্ট দিয়ে দেয়, এখানে একদম অল্প কয়েকটা। হ্যাঁ, মানে আমরা ওই 25টা মনে হয় 50টার মতো দিছি। হ্যাঁ, যেগুলা ইরেগুলার ভার্ব। সো এগুলা মোটামুটি কয়টা দিছি দেখতে হবে, এইগুলা জাস্ট মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, চোখ বন্ধ করে। কারণ অনরেগুলার বেসিকে ভার্বেন যেগুলা সেগুলো আমরা যদি মুখস্থ না করি তাহলে রেগুলার ভার্ব থেকে আলাদা করতে পারবো না। যদি একবার মুখস্থ করতে পারি, তারপর কি এখানে আমি নিয়মগুলা কিন্তু বলে দিছি, তখন আপনারা পারবেন। যেরকম কি আনফাঙ্গেন, আনফাঙ্গেন অর্থ কি টু বিং, হ্যাঁ, বা শুরু করা। ওকে, যে এখানে কি যে এ যেটা দেখতেছেন এটা এ উমলাউট হয়ে যাবে, ডু আর ইয়ার দিয়েস ফ্রম এ। ঠিক আছে, নরমাল নিয়ম। ওকে, তারপরে যে আনরুফেন, আউফটেন, এগুলা কি সবগুলা ইরেগুলার ভার্বের লিস্ট। হ্যাঁ, যে কয়টা ভার্ব আছে সেগুলো মুখস্থ করে ফেলবেন। আমি মনে হয় না যে এত সুন্দর করে কেউ আপনাদের গুছাই এই ভার্বের লিস্টটা দিবে না। ওকে, আমি দিছি মোটামুটি এখানে 101টা ইরেগুলার ভার্ব আছে। সো আপনাদের A1 লেভেলে হয়তো এগুলা বেশি, কিন্তু আপনারা সবগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে A2 লেভেলে গিয়ে আপনারা বা B1 এ গেলেও অনেক ক্ষেত্রে আপনারা হেল্প পাবেন, কোথাও আপনাদের আটকে যাওয়ার সুযোগ থাকবে না। আর এখানে দেখেন আমি ভার্বগুলাকে কত সুন্দর কইরা, হ্যাঁ, যে প্রথমে জার্মান, তারপর বাংলা উচ্চারণ, ইংরেজি অর্থ, বাংলা অর্থ সবকিছু সহ দিছি। জাস্ট ভাই চোখ বন্ধ করে আপনারা মুখস্থ করে ফেলবেন, তাইলে আপনাদের কিন্তু অনেক ইজি হয়ে যাবে সম্পূর্ণ জার্নিটা। সো আমাদের এই যে উপরের এই পর্যন্তই ছিল আসলে মোটামুটি ক্লাস। এখন আপনাদের আমাদের ক্লাসটা কেমন লাগছে, বা আমাদের ডকুমেন্ট গুলা, আমাদের পিডিএফ গুলা, ওয়ার্কশিট গুলা কেমন লাগে, সো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর আসলে ক্লাস থেকে যদি আপনারা আলটিমেটলি শিখতে পারেন, এটা আমাদের সব থেকে বড় পাওয়া। এখন যদি আমি আসলে উবুংসটা দেখায় দেই বা মডেল টেস্ট, আসলে আপনারা যে এই ক্লাসটা যে করলেন, হ্যাঁ, এখান থেকে আপনাদের পারতে হলে বা শিখতে হলে কি আপনাদের প্র্যাকটিস করতে হবে। কারণ কি প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। সো এখন যদি আমি আসি যে অনরেগুল মেসিকে ভারবেন, যে এখানে যে 1 নাম্বারটায় সেটা কি করবেন, যে এখানে যে এন্ডিং যেটা, হ্যাঁ, সাধারণ এন্ডিং, এটা দিয়ে আপনারা জাস্ট এই ভার্বগুলাকে কনজুগেট করবেন। হ্যাঁ, যেভাবে হয়, কোথায় ই বসবে, কোথায় এসটি বসবে, কোথায় টি বসবে, কোথায় ইএন বসবে, সেটা কি এটা রেগুলার ভার্ব অনুযায়ী কনজুগেট করবেন। 1 নাম্বার টাইল। 2 নাম্বার টাইলটা কি যে ভার্বেন মিট বেজন ডাইট, বেজন দেয়ার হাইটেন। হ্যাঁ, মানে কোন ভার্বের শেষে এই যে টি আছে, ডি আছে, এস আছে, অথবা কি সেট আছে, এন্ডিং, হ্যাঁ, এগুলা দেখা মানে ওই যে ভার্বগুলা কিভাবে কনজুগেট হবে মনে আছে? ওই যে বলছিলাম যে যদি কোনো ভার্বের শেষে কি টিডি অথবা টিডি থাকলে কি হবে, আমরা একটা এক্সট্রা ই যুক্ত করব। হ্যাঁ, কোন ফর্মের জন্য?
ডু ইয়ার, ইয়ার দিয়ে এস, তারপর কি ইহার ফ্রম এর জন্য। আর কোনো ভার্বের শেষে যদি কি থাকে, হ্যাঁ মানে স্টেমের শেষে যদি এস থাকে বা সেট থাকে, তখন কি শুধু ডু ফ্রম এর মধ্যে আমরা এক্সট্রা যে এসটি, হ্যাঁ এসটিতে শুধু টিটা যুক্ত করবো, এসটা যুক্ত করবো না। 2 নাম্বার টাইল এটা এভাবে করবেন। 3 নাম্বার টাইলটা কি, যে উনরেগিলমেসিগে ভার্বেন, হ্যাঁ মানে ইরেগুলার ভার্ব অনুযায়ী যে আসলে এটা কিভাবে কনজুগেট হবে সেটা করবেন। হ্যাঁ এখানে এই যে নিয়ম কিন্তু দেওয়া আছে, হয় যে এখানে এটা কি, এটা ই হয়ে যাবে, অথবা কি ইয়ে হয়ে যাবে, যেভাবে হবে আপনারা দেখে দেখে নিয়ম অনুযায়ী কনজুগেট করবেন। 3 নাম্বার টাইল। 4 নাম্বার টাইলটা কি, উনরেগিলমেসিগে ভার্বেন। এখানে কি এই যে এটা কোন ভার্বের ক্ষেত্রে কি, এই যে আজ এটা সেটা এ উমলাউট হয়ে যায়, সেটা শুধু পরিবর্তন করবেন। উপরে ইরেগুলার ভার্বের লিস্ট দিয়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবেন। আর 5 নাম্বার টাইল যেটা কি, জাইন এবং হাবেন, হ্যাঁ মানে জাইন হাবেন ভার্ব পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করবেন। তারপর 6 নাম্বার টাইল যেটা হলো ডাজ ভার্ব বিয়াদেন, হ্যাঁ ওই যে ফিউচারের টেন্সে যে ভার্বটা বিয়াদেন, যেটা মুখস্থ করতে বললাম ওইটা মুখস্থ করবেন। এখন কি এই যে ইস অনুযায়ী, ডু অনুযায়ী মানে কনজুগেট কিভাবে হবে ভার্বটা সুন্দর করে কনজুগেট করবেন। ওকে। আর 7 নাম্বার টাইল সেটা হলো কি মোডাল ভার্বেন, হ্যাঁ মানে কোনেন বলেন, হ্যাঁ যে পারা এবং চাওয়া মানে মোডাল ভার্ব গুলা আসলে কিভাবে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট হবে কনজুগেট করবেন। ওকে। 8 নাম্বার টাইলটাও এখানে ওই যে মুসেন, ডুরফেন, জোলেন, হ্যাঁ এই ভার্ব গুলা দিয়ে মোডাল ভার্বে এগুলা কনজুগেট করবেন। 9 নাম্বার টাইলে কি ওই যে মোগেন, বিসেন এই ভার্ব গুলা এখানে কিন্তু হিন্ট বক্সে দেওয়া আছে, এগুলা জাস্ট পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করবেন, দ্যাটস ইট। আর যেটা 10 নাম্বার টাইল সেখানে কি করবেন, সেখানে যে আপনারা ওই ইয়া করবেন, হ্যাঁ যে এই যে গল্পটা, হ্যাঁ একসাথে সব নিয়ম একসাথে, এটা জাস্ট আপনারা ইয়া করার ভার্ব অনুযায়ী কনজুগেট করার ট্রাই করুন। 10 নাম্বার টাইল। আর এখানে আরো কিছু ইয়া আছে, এগুলো আপনাদের অবশ্যই করতে হবে, কারণ এই ইয়াটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এখন যদি আমরা মডেল টেস্টটা দেখি, যে 1 নাম্বার টাইল যেটা কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে কোন যেটা সঠিক হবে সেটা 1 নম্বরে বসাবেন। ওকে। 2 নাম্বারটা কি, যে জালসে ওয়াওয়েন, হ্যাঁ মানে ওই যে জালস ওয়াও যেটা, হ্যাঁ মানে বাক্যগুলোকে সাজায় লিখবেন 2 নাম্বার টাইল। 3 নাম্বার টাইলটা কি, যে এখানে যে ফেগলার জুকে, হ্যাঁ মানে এখানে কিছু ভুল আছে, ঠিক আছে ভুলগুলা আপনারা খুঁজে বের করে সঠিক বাক্যটা লিখবেন এখানে। ওকে। আর 4 নাম্বার টাইল সেটা হলো কি ইয়ানেন ফ্রাগে উঠ বি ফ্রাগেন, হ্যাঁ মানে বে ফ্রাগে যেটা, মানে এই যে এইখানে উত্তরগুলা দেওয়া আছে, উত্তরগুলা থেকে কি প্রশ্ন তৈরি করবেন ইয়ানেন ফ্রাগে অথবা বে ফ্রাগে। 5 নাম্বার টাইল সেটা হলো কি মডেল ভার্ব ব্যবহার করে আপনি এখানে বসাবেন, হ্যাঁ মানে সঠিক মডেল ভার্বের কোন ফর্মটা আসলে বুঝবে, ঠিক আছে। সো তারপর যেই 6 নাম্বার টাইলটা যেটা কি সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন থেকে বহু বচন, ঠিক আছে এক বচন দেওয়া আছে, এখানে বহু বচনে আসলে কিভাবে কনজুগেট হবে সেটা কনজুগেট করবেন। তারপরে যে এখানে যেটা 7 নাম্বার টাইল সেটা কি মিলাবেন, ঠিক আছে এটা হলো জাস্ট ম্যাচিং, হ্যাঁ মানে এখানে এই যে সাবজেক্ট অনুযায়ী কোন ভার্বটা বসবে, তারপরে যে এখানে জাস্ট উত্তরটা লিখবেন, একের সাথে কোনটা, হ্যাঁ দুইয়ের সাথে কোনটা, ঠিক আছে সুন্দর কইরা উত্তরটা এখানে লিখবেন। ওকে। 7 নাম্বার টাইল। তারপর 8 নাম্বার টাইলটা কি, এখানে হলো বিয়াডেন, হ্যাঁ ওই যে ভবিষ্যৎকাল সেটার এখানে সঠিক রূপটা বসাবেন। ওকে মানে কোন রূপটা বসবে। তারপর যদি আসি যে এখানে ডায়লগ ইয়ার গানজেন, হ্যাঁ মানে কথোপকথনে যে ভার্ব গুলা কিভাবে বসাইতে হয় সেই ভার্ব গুলা আর কি বসাবেন, ঠিক আছে এখানে একটা ডায়লগ দেওয়া আছে ছোটখাটো, এখানে আর কি জাস্ট আপনি ভার্ব গুলাকে সুন্দর করে কনজুগেট করে বসাবেন, মানে কোথায় কোনটা বসবে সেটা বসাবেন, সঠিক ভার্বের ফর্মটা বসাবেন। আর এখানে যেটা হলো আমাদের 10 নম্বর টাইম সেটা হলো কি রিষ্টি সুডা ফালস, হ্যাঁ মানে কোথায় সত্য বসবে কোথায় মিথ্যা বসবে সেটা ওইভাবে বসাবেন। ওকে। সো মোটামুটি এটাতে বাড়ির কাজ অনেক, কারণ এটা হলো ভাই অনেক কঠিন একটা টাফ একটা যে লেকশন আছে সেটার মধ্যে একটা। সো ভালোভাবে এটা সলভ করবেন, সলভ করে আমাদের ফেসবুক গ্রুপটাতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা জমা দিবেন বা ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। সো মানে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলে বোঝাতে ভুলবেন না। আর আমি ভাই মোটামুটি আল্লাহর রহমতে আগে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ, তারপরে আগের থেকে কিছুটা সুস্থ। দোয়া করবেন আমার জন্য যাতে রেগুলার আপনাদের ক্লাসগুলো দিতে পারি। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানাবেন। আর এই যে আমাদের এই যে ওয়ার্কশিট বা পিডিএফটা, হ্যাঁ এটা যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, ক্লাস তো শেষ পর্যন্ত দেখছেন, দেখেন 2 পার্টে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া আছে, হ্যাঁ ধরতে পারেন এই যে সম্পূর্ণ পাসওয়ার্ড কি মডেল টেস্ট, ঠিক আছে প্রথম পার্টে দেওয়া মডেল, শেষের দিকে দেওয়া কি টেস্ট, যখন দুইটাকে আপনারা একসাথে দিবেন তখনই কিন্তু পিডিএফটা ওপেন হবে। তাই কি করতে হবে, সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। আর আপনার বন্ধু বান্ধব বা যারা সেলফ স্টাডি করে জার্মান ভাষাটা শিখতেছে তাদের সাথে আমাদের এই প্লেলিস্টটা বা ক্লাসগুলো শেয়ার করতে পারেন। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা অবশ্যই আশা করি যে আপনারা সবাই ভালো থাকবেন।